হ্যালো এভরিওয়ান, আশা করি আমরা যারা অলরেডি এসে গেছি আমরা সবাই ভালো আছি। আমি সাবিক হাসান আপনাদের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আর কিছুক্ষণের মধ্যে আজকে ইংলিশ ক্লাসটি শুরু করব। আজকে আমাদের টপিক হবে অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্ব। আমি আশা করছি যে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব, ইতিমধ্যেই অনেকজন চলে আসবে এবং আমরা আশা করি তখন ক্লাসটা সুন্দর মতো শুরু করতে পারবো। তো আমি আশা করবো যেন আমরা সবাই কিছুক্ষণ একটু অপেক্ষা করি। 2-3 মিনিটের মধ্যেই আমরা আজকে ক্লাসটি, যেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্বের উপর, সেই ক্লাসটি আমরা আজকে শুরু করে ফেলবো। এবং মিনওয়াইল আপনাদের যাদের এই বিষয়গুলো নিয়ে বা পার্টস অফ স্পিচ নিয়ে আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেগুলোর উত্তর এই ক্লাসের মধ্যে আমরা এই উত্তরগুলো আমরা দেখব এবং পরবর্তী ক্লাসের প্রথম 10 মিনিট আমরা সেই উত্তরগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি আমাদের বন্ধুরা আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এসেছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে এবং সার্কেলদেরকে এই লাইভটি শেয়ার করুন, কারণ আজকে অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড যে কনফিউশন গুলো আমাদের হয় সেই কনফিউশন গুলো কিন্তু আজকে আমরা ক্লিয়ার করব। যে ডাউট গুলা থাকে আমাদের অনেক ক্ষেত্রে, যে কারণে পরীক্ষায় আমরা কম নাম্বার পাই বা আমরা অনেক ক্ষেত্রে সিলি মিস্টেক করে বসি, সেই ভুলগুলো যেন আমরা আর না করি, সেটি কিন্তু আজকের এই ক্লাসের উদ্দেশ্য। সুতরাং এবং আমি আশা করছি যে আপনারা সবাই এই লাইভটি শেয়ার দিয়েছেন এবং আপনাদের বন্ধু যারা এই লাইভটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে তাদের কাছে এই জিনিসটি আপনারা শেয়ার করে দিয়েছেন। তো বন্ধুরা, আশা করি মোটামুটি স্টুডেন্টরা এসেছে এবং আরো আসছে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড রাইট ফর্ম অফ ভার্বস। আমরা আজকে অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে বিভিন্ন কনসেপ্ট আলোচনা করব এবং আমরা তোমাদের কাছ থেকেও শুনবো কমেন্ট সেকশনের মাধ্যমে যে তোমাদের এই অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড কোন কোন জায়গায় প্রবলেম হয় এবং কোন কোন জায়গায় তোমরা প্রবলেমের সিচুয়েশন ফেস করো, অথবা পরীক্ষার হলে অথবা টেস্ট পেপার সলভ করতে গিয়ে কোন কোন সমস্যা বা কোন কোন ক্যাটাগরির গ্রামার গুলোর ক্ষেত্রে তোমাদের একটু কষ্ট করতে হয়। আমরা কিন্তু সেই জিনিসগুলোই আজকে ক্লিয়ার করতে চাই। তো বন্ধুরা, আমরা আজকের এই ক্লাস শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আগের ক্লাস সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব। তারও আগে আমি বলতে চাই এটি হচ্ছে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে একটি ইংলিশ ক্লাস। ইনস্ট্যান্ট স্কুল হচ্ছে আমাদের এই শিক্ষাঙ্গনে একটি যুগান্তকারী চিন্তা নিয়ে এসেছে। সেই চিন্তাটি হলো তোমাদের পড়াশোনার রিলেটেড যে কোনো প্রবলেমের একটি ইনস্ট্যান্ট সলিউশন কিন্তু এই ইনস্ট্যান্ট স্কুল দিবে। হোক সেটি সায়েন্স, হোক সেটি গ্রামার, বা হোক সেটি আইএসএসবি বা ডিফেন্সের জন্য যে কোনো রকমের ডাউট অথবা কনফিউশন বা কোয়েশ্চেন, ইনস্ট্যান্ট স্কুল কিন্তু সেই সকল রকমের ডাউট, কোয়েরি অথবা কনফিউশনের জন্য একদম এফিশিয়েন্ট এবং এক্সপিরিয়েন্সড গাইডদের কাছ থেকে প্রপার কাউন্সেলিংটা তোমাদেরকে দিতে পারবে, এবং তাও আবার ইনস্ট্যান্টলি এবং উইদাউট এনি কস্ট। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি, এবং আমাদের একমাত্র বর্তমানে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে কনসেপ্টগুলো নিয়ে শিক্ষার্থীরা প্রবলেম ফেস করে। আমি নিজেও একজন শিক্ষার্থী, আমি মির্জাপুর ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ি, আমার 12th গ্রেডার at মির্জাপুর ক্যাডেট কলেজ। আমি নিজে এরকম এইসব বিষয় নিয়ে অনেক প্রবলেমে ফেস করি। আমার বিশ্বাস যে এরকম অনেকে আছে আমার মতো যারা এইসব ক্ষেত্রে প্রবলেম ফেস করে অথবা কনসেপ্ট গুলো ক্লিয়ার না। সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্যই কিন্তু ইনস্ট্যান্ট স্কুল তোমাদের জন্য গ্রামার, সায়েন্স এবং আরো বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে আকর্ষণীয় সব ক্লাস এবং আকর্ষণীয় সব টিপস নিয়ে আসছে। এবং তোমাদের যদি কোনো প্রবলেমে তোমরা ফেস করো, সেটা হোক ম্যাথ বা ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইংলিশ গ্রামার, তোমরা ইনস্ট্যান্ট স্কুলে কিন্তু মেসেজ করতে পারো এবং আমরা কিন্তু সাথে সাথেই তোমাদের সেই সমস্যার সমাধানটি দিয়ে দিব। আজকের ক্লাস যেমন আমি অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্বস এর উপর নিব, আজকের ক্লাসে আমাদের যেই ডাউট গুলো থাকবে, যেই কোয়েরি গুলো থাকবে, যে ভাইয়া আমি টেস্ট পেপার সলভ করার সময় আমি অ্যাডভান্স সলভ করছিলাম, তখন আমি দেখলাম, বা অন্য কোনো টেস্ট পেপার সলভ করছিলাম তখন দেখলাম একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটার সলিউশনটা আমি কিভাবে পাবো, তখন কিন্তু তোমরা আমাদেরকে দিয়ে দিলে পরবর্তী ক্লাসের প্রথম 10 মিনিট আমরা সেই সলিউশন গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকের ক্লাসের টপিক হলো অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্ব। কিন্তু তার আগে তোমরা যারা আগের ক্লাসটি করেছো তারা কিন্তু জানতে যে আমরা আগের ক্লাসে কিন্তু একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, সেই টপিকটা নিয়ে পুরোপুরি আলোচনা করা হয়নি, সেটি হচ্ছে প্রোনাউন।
আমরা বেশ কিছু প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে ক্লাসের শুরুতে আমি প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব এবং তারপর অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেসব জায়গায় আসলেই আমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ প্রোনাউন মোটামুটি কিন্তু আমরা সবাই একটি কম বেশি কিন্তু বুঝি, বা বেসিক কনসেপ্ট প্রোনাউন বলতে কি এটা কিন্তু সবাই আমরা বুঝি, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস বা অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। তোমরাই বলো কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতো নাকি ওই ক্ষেত্রে অ্যাডভার্ব, এরকম কিন্তু অনেক আমরা ভুল করে ফেলি। অথবা রাইট ফর্ম অফ ভার্বস, পাস্টের জায়গায় প্রেজেন্ট, প্রেজেন্টের জায়গায় ফিউচার, আর ফিউচারের জায়গায় পাস্ট পারফেক্ট, এরকম কত রকম কনফিউশনই না আমরা রেগুলার পড়ি। এই জন্যই কিন্তু আজকে আমি এই দুটো টপিক নিয়ে আলোচনা করছি, কারণ এই দুটো প্র্যাকটিক্যালি আমাদের পরীক্ষার জন্য লাগবে, এবং জীবনে যেখানেই আমরা ইংলিশ গ্রামার অ্যাপ্লাই করতে যাই এই দুটো বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের খুবই ভালো করে শিখতে হবে। তার আগে চলে আসি আমরা গত ক্লাসের যে টপিক আমরা শেষ করছিলাম, অর্থাৎ প্রোনাউন। প্রোনাউন নিয়ে কিছু কথা বলে কিন্তু আমরা আজকের মেইন স্ট্রিম ক্লাসে মুভ করব। তো বন্ধুরা, প্রোনাউন নিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে একটু গত ক্লাসের সামারি দেই। আমি গত ক্লাসে বেসিক্যালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ করে পার্টস অফ স্পিচ শুরু করলাম। শুরুতে বললাম নাউন নিয়ে, নাউন অর্থাৎ নেমস অফ এনিথিং, এবং তারপরে আসলাম আমি প্রোনাউন নিয়ে। প্রোনাউন অর্থাৎ ছিল হোয়াট ক্যান সাবস্টিটিউট নাউন বা হোয়াট ক্যান রিপ্লেস নাউন। আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রোনাউন কিন্তু আমরা পড়েছিলাম, এবং সেই প্রোনাউন গুলোর মধ্যে ছিল পার্সোনাল প্রোনাউন, যেমন আই, মি, হি, হিম, ইট, উই, আস, এই সবগুলাই কিন্তু পার্সোনাল প্রোনাউন। আই, মি, ইউ, হিম, ইট, উই, আস, এই সবগুলাই কিন্তু ছিল পার্সোনাল প্রোনাউন। তারপর আমরা আরো পড়েছিলাম সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের পার্থক্য, অর্থাৎ হু ছিল সাবজেক্ট প্রোনাউন এবং হোম কিন্তু ছিল অবজেক্ট প্রোনাউন। আমরা যখন ডিসক্রিপটিভ বলছিলাম তখন আমি বলেছিলাম আই, হি, শি, উই, দে। আই, হি, শি, উই, দে সবগুলোই কিন্তু বন্ধুরা সাবজেক্ট প্রোনাউন, এবং আমরা অবজেক্ট প্রোনাউন বলতে বলেছিলাম মি, হিম, হার, আস, দেম। অর্থাৎ প্রোনাউনটা যখন সাবজেক্ট হিসেবে তখন সাবজেক্ট প্রোনাউন, এবং যখন অবজেক্ট হিসেবে তখন কিন্তু বন্ধুরা অবজেক্ট প্রোনাউন। এরপর আমরা আরো পড়েছিলাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি ছিল একটু মনে করিয়ে দিই আবার। রিলেটিভ প্রোনাউন ছিল একটি ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করার সময় যে প্রোনাউনটি ইউজ করা হয় সেটি কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আরেকটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে they introduce additional information about something mentioned in the sentence। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের কোনো ক্যারেক্টার, সেন্টেন্সের কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তু নিয়ে আরো অ্যাডিশনাল ইনফরমেশন বা আরো বিবরণ বা আরো এক্সপ্লেনেশন কিন্তু রিলেটিভ প্রোনাউন দিত। যেমন ধরো, দ্য উইমেন হু কল্ড আর্লিয়ার ডিড নট লিভ আ মেসেজ। সেই মহিলাটি, যে মহিলাটি একটু আগে কল করেছিল, সে কিন্তু পরে আর কোনো মেসেজ দেয়নি। কোন মহিলাটি? সেই মহিলাটি যে একটু আগে কল করেছিল। দ্য উইমেন হু কল্ড আর্লিয়ার ডিড নট লিভ আ মেসেজ। তোমরা বলে ফেলতো যারা গত ক্লাসটি করেছিলে যে এখানে রিলেটিভ প্রোনাউনটা কি। দ্য উইমেন হু কল্ড আর্লিয়ার ডিড নট লিভ আ মেসেজ। বন্ধুরা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও, এটি আমাদের একটি নতুন ফিচার, সেটা হচ্ছে আমরা ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করছি। তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমার মতে এই উত্তরটা এরকম হবে, তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারি, এবং সেটা কেন ঠিক অথবা সেটা কেন ভুল সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারি। এখানে আমরা অবশ্যই দিতে কিন্তু কেউ ছোট হব না, কারণ আমরা সবাই কিন্তু কেউই অত বেশি জানি না, আমাদের সবারই ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে। আমরা কমেন্ট সেকশনে শিখবো, কমেন্ট সেকশনে লিখবো, এবং এগুলো আলোচনা করে আমাদের কি নলেজটা বাড়াবো, সেটি হচ্ছে আমাদের মেইন গোল। এই কমেন্ট সেকশনে লিখলে কি ছোট হয়ে যাব নাকি না, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথা ব্যথা হওয়া উচিত না। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে লিখে ফেলেছো। সাইদা জাহান নাবিলা, জিনান কারার, কে ঋত্বিকা, আসমা খাতুন, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখানে প্রোনাউনটা হচ্ছে WHO বা হু, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন এখানে এই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। এরপর আরো ধরো আমরা ছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন। বলতো রিফ্লেক্সিভ প্রোনাউন কি ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ গুলা, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস, সবগুলা সেলফ যুক্ত যা যা আছে সবই। মনে করে দেখো, আমি একটা কথা বলেছিলাম, যখন প্রোনাউনটা একই সাথে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে তখনই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো, she gave herself pain অথবা he did it to himself,
সে এই কাজটা কিন্তু তারই উপর করছে। তো তুমি বলো এখানে কর্তাকে আর কর্মকে। কর্তা বলতে সাবজেক্ট এবং কর্ম বলতে অবজেক্ট। আমি এগুলোর বাংলা কথা বলছি যার কারণে তোমাদের যেন এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যায় এবং বাংলা ইংলিশ দুটো তোমরা পাশাপাশি দেখে জানো কনসেপ্ট গুলো ভালো করে ভিজুয়ালাইজ করতে পারো। কর্তা হলো সাবজেক্ট, কর্ম হলো অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলো যেখানে কর্তা কর্ম একই ব্যক্তি বা একই বস্তু, যেমন মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ বা দেমসেলফ। তো এগুলো ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর আমরা পড়েছিলাম পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন ছিল কারো পজেশনে কিছু আছে এগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা পজেসিভ প্রোনাউন ব্যবহার করেছিলাম। বন্ধুরা যারা গত ক্লাস করেছিলে তারা কষ্ট করে একটু বলে ফেলো তো কমেন্ট সেকশনে কোনগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন হিসেবে চিনি বা কোনগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। হোয়াট আর দি এক্সাম্পলস অফ পজেসিভ প্রোনাউন? তোমরা যারা জানো তারা কষ্ট করে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও তো। পজেসিভ প্রোনাউন কিন্তু সেগুলো, আমি কিন্তু গত ক্লাসে বলেছি, যে প্রোনাউন গুলো তোমার পজিশনের আন্ডারে কিছু আছে, কোনো ব্যক্তির পজিশনের আন্ডারে, কোনো বস্তুর পজিশনের আন্ডারে কোনো একটা জিনিস আছে, সেইটা বোঝানোর জন্য কিন্তু আমরা পজেসিভ প্রোনাউন ব্যবহার করি। তোমরা যারা যারা জানো তারা কষ্ট করে কমেন্ট সেকশনে পজেসিভ প্রোনাউন বসিয়ে দাও। একজন লিখেছো সাইদা জাহান নাবিলা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আপু। পজেসিভ প্রোনাউন লিখেছো মাইন এবং হিম, অবশ্যই এই দুটি কিন্তু পজেসিভ প্রোনাউন হবে। কেন? সেন্টেন্সে অ্যাপ্লাই করে দেখি। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এখানে কিন্তু আমি আমার পজিশন বুঝাচ্ছি, আমার কর্তৃত্ব, জিনিসটি আমার। ইট বিলংস টু মি, এই বইটি আমার। দিস বুক বিলংস টু মি। তখন যখন বলছি দিস বুক ইজ মাইন, তখনই কিন্তু আমি জিনিসটার পজিশন বুঝাচ্ছি, ঠিক আছে? অথবা দি কার ইজ ওন্ড বাই হিম, দি কার ইজ ওন্ড বাই হিম, দি কার ইজ ওন্ড বাই হার, দেম। এই সবগুলোই কিন্তু এই ক্ষেত্রে পজিটিভ প্রোনাউন, কারণ এগুলো পজিশন বোঝাচ্ছে। লাস্ট টাইপের প্রোনাউন ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন নাম শুনে বুঝতে পারছি হু, হোয়াট, হুইচ, দোজ, সরি হু, হোয়াট, হুইচ, হুজ, সবগুলোই কিন্তু এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক। এটি ছিল যেমন ধরো হু ওয়ান্টস আ ব্যাগ অফ জেলি বিনস, হোয়াট ইজ ইয়োর নেম, হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, তারপর হচ্ছে হুজ জ্যাকেট ইজ দিস। সবগুলোই কিন্তু বন্ধুরা এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা কমেন্ট সেকশনে আরেকজন লিখেছো আসমা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপু। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, সবগুলোই কিন্তু এগুলো আবার পজিটিভ প্রোনাউন। আর আমি এখন যেগুলো বললাম সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে? তো এখন গেল আরেকটা ছিল ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ যেমন হচ্ছে দিস, দ্যাট, দোজ। যেমন গিভ মি দিস ল্যাপটপ। একটা জিনিস মাথায় রাখতে বলবো, এগুলো কিন্তু গত ক্লাসের রিক্যাপিচুলেশন সব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তখন হবে যখন তোমার নাগালের মধ্যে কিছু থাকবে। গিভ মি দিস ল্যাপটপ, আমি যখন তোমাকে বলবো যে গিভ মি দিস ল্যাপটপ, তার মানে কি এই নয় যে তোমার এবং আমার নাগালের মধ্যে ল্যাপটপটি আছে, শুধুমাত্র তখনই কিন্তু তুমি আমাকে ল্যাপটপটি দিতে পারবে। গিভ মি দ্যাট পেন, গিভ মি দিস শিট, তখন তুমি কি বলবে যে তোমার আমার নাগালের মধ্যে যে জিনিসটি আছে সেটির দিকে ইশারা বা ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্যই কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ গুলো ব্যবহার করছি, ঠিক আছে? এখানে একজন প্রশ্ন করেছো ভাইয়া হার্স কি হয়? আপু এখানে হার্স তো কিন্তু পজিটিভ প্রোনাউন হবে। যেমন ধরো দিস বুক ইজ হার্স, ধরো দিস বুক ইজ হার্স, এটাও কিন্তু এক ধরনের পজিটিভ প্রোনাউন বলা যেতে পারে, ঠিক আছে? যেমন বলতাম দিস পেন ইজ হিজ, তখন কিন্তু এটা পজিটিভ প্রোনাউন হতো। এখানে খালি সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ব্যাপারটা আসছে, কিন্তু এটি অবশ্যই পজিটিভ প্রোনাউন হবে, হোক সেটা সাবজেক্ট বা সেটা অবজেক্ট হিসেবে। তো এখন আমরা চলে আসি আজকের ক্লাসের মূল টপিকে। আজকের ক্লাসের মূল টপিক কি? অ্যাডজেক্টিভ এন্ড রাইট ফর্ম অফ ভার্বস। ভাইয়া অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি আর রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে হয়? তো এখন আসো বন্ধুরা, সবার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা এরই মধ্যে যারা যারা এসেছো আমি আবার রিকোয়েস্ট করব প্লিজ তোমরা তোমাদের অন্যান্য বন্ধুরা এবং অন্যান্য সার্কেল যারা আছে তারা আজকের এই দুটো টপিক দেখে একটু হলেও যদি বেনিফিটেড হয় তোমরা কাইন্ডলি শেয়ার করবে, যেন সবাই আমরা এই টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাই। চলে আসি আজকে প্রথম ইয়েতে। সবার আগে আসলাম অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ ভাইয়া অ্যাডজেক্টিভ মানে কি? আমরা কিন্তু সবাই যখন 3-4 এ পড়তাম বা 5-6 এ পড়তাম একটা জিনিস বারবার শুনে আসছি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। কোন একটি ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়। দোষ মানে ভার্চু, গুণ মানে হচ্ছে দোষ মানে হচ্ছে ভাইস অথবা দোষ মানে হচ্ছে তোমার কোন একটা ফল্ট, গুণ মানে তোমার একটা ভার্চু, অবস্থা, সংখ্যা, পরিমাণ, স্টেজ, তারপর হচ্ছে নাম্বার, অ্যামাউন্ট, সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ বলে বোঝানো হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভের মূল বৈশিষ্ট্য হচ্ছে একটি নাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভের মূল বৈশিষ্ট্য কি ভাইয়া? অ্যাডজেক্টিভের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নাউনকে বৈশিষ্ট্য মানে কি একটি নাউনকে সে বিশেষায়িত করবে। বাংলায় বলতে গেলে নাউন মানে কি? নাউন মানে হচ্ছে বিশেষ্য। আমি বাংলা বারবার বলছি যেন তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এই কনসেপ্ট গুলো সম্পর্কে কোনো
কোনো কনফিউশন না থাকে। ইংলিশের পাশাপাশি বাংলা পড়লে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু অনেকেই বাংলা বেশি বলি, অর্থাৎ অধিকাংশই কিন্তু আমরা বাংলাই বেশি বলি ইংলিশের চেয়ে। ধরো নাউন হচ্ছে বিশেষ্য, তাই না? তুমি বলো যে বিশেষ্যকে যে বিশেষায়িত করে তাকে আমরা বলি বিশেষণ অথবা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি বললাম? যে বিশেষ্যকে বিশেষায়িত করবে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ইংরেজিতে বলতে গেলে দ্য পার্টস অফ স্পিচ দ্যাট মডিফাইজ আ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। দ্য পার্টস অফ স্পিচ দ্যাট মডিফাইজ আ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। অথবা কোন একটি ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি, অ্যামাউন্ট, স্টেট, কোয়ান্টিটি, কন্ডিশন, এই সবগুলো স্টেট বোঝাতে যে জিনিসগুলো ব্যবহৃত হয় বা যে পার্টস অফ স্পিচ ইউজ করা হয় সেগুলোকেই আমরা বলি কিন্তু অ্যাডজেক্টিভ। এখন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই অ্যাডজেক্টিভ কি রকম হবে। ধরো যদি আমি বলি যে কি লিখলাম এখানে আমি, কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। কামাল হচ্ছে একজন ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ সে একজন বুদ্ধিমান ছেলে। দেখো বয় কি বলতো, বয় কিন্তু একটি নাউন, আমরা কিন্তু পড়েছিলাম। এখন তোমরা আমাকে বলো এখানে বয়ের আগে কি ইউজ করা হয়েছে? ইন্টেলিজেন্ট ইউজ করা হয়েছে। সুতরাং এখানে ইন্টেলিজেন্ট কি অ্যাডজেক্টিভ হবে নাকি হবে না? আমি বিশেষ করে এই বেসিক কনসেপ্টটা আমরা সবাই জানি। যদি জেনে থাকি তাহলে আমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেই যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কি কি আছে। আমরা যারা অ্যাডজেক্টিভ সম্পর্কে বেসিক কনসেপ্ট ধরে রাখি বা আমরা পারি, আমরা একটু কমেন্ট সেকশনে দয়া করে জানিয়ে দিব যে এখানে এই পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কি কি আছে। দয়া করে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও। কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখন আমি বলি দেখো এখানে বয় কিন্তু নাউন, এখানে কামাল কিন্তু নাউন। এখন তোমরা বলো যে বয় কিন্তু এখানে কিন্তু কামালকেই বোঝাচ্ছে, সে একজন বুদ্ধিমান ছেলে। হু ইজ দ্য ইন্টেলিজেন্ট বয়? কামাল ইজ দ্য ইন্টেলিজেন্ট বয়। হোয়াট টাইপ অফ আ বয় ইজ কামাল? কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। অর্থাৎ এই ইন্টেলিজেন্টই কিন্তু বয়কে বিশেষায়িত করছে, অথবা এই ইন্টেলিজেন্ট কিন্তু বয়কে মডিফাই করছে। সে কোন ধরনের বয়? ইন্টেলিজেন্ট বয়। এখানে কিন্তু তার একটি স্টেজ বা তার একটি কোয়ালিটি কিন্তু বোঝাচ্ছে। ইন্টেলিজেন্স ইজ আ কোয়ালিটি। সুতরাং এখানে কিন্তু ইন্টেলিজেন্ট বলতে সেই বয়কে কিন্তু সে মডিফাই করছে। ঠিক আছে? এরপর ধরো আমরা নেক্সট ইয়েতে চলে আসি। হ্যাঁ, এখানে ইন্টেলিজেন্ট হবে ইয়ে। প্রশ্ন করেছেন আই সাফার ফ্রম আ লাইফ থ্রেটনিং ডিজিজ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? আমরা যদি সেন্টেন্সটা লিখে ফেলি। থ্যাংক ইউ ভাই প্রশ্নটা করার জন্য। এখন এখানে একটি ব্যাপার আছে, সেই ব্যাপারটি হচ্ছে আমরা যখন 9, 10 বা 11, 12 যারা পড়ি তারা কিন্তু একটি জিনিস খেয়াল করব, আমরা কিন্তু মডিফায়ার এর ব্যাপারে কিন্তু পড়েছিলাম বা মডিফায়ার নামের একটি সেগমেন্টে কিন্তু পড়েছিলাম। এখন দেখো এখানে কি আছে, আই সাফার ফ্রম আ লাইফ থ্রেটনিং ডিজিজ। এখন তোমরা আমাকে একটা কথা বলো, আই সাফার ফ্রম হোয়াট কাইন্ড অফ আ ডিজিজ? লাইফ থ্রেটনিং ডিজিজ। কিন্তু এটা কিন্তু এখানেই শেষ না। প্রাইমারিলি যদি তোমাকে কেউ বলে এখানে অ্যাডজেক্টিভ কি, তুমি কি বলবে? তুমি বা আমি যদি প্রাইমারিলি বলি যে ভাই এখানে অ্যাডজেক্টিভ কি, এখানে এটা কোন ধরনের ডিজিজ? এটা হচ্ছে একটি লাইফ থ্রেটনিং ডিজিজ। সুতরাং এখানে কিন্তু শুরুতে আমরা পুরো লাইফ থ্রেটনিংটা নিয়েই কাজ করব, কারণ ডিজিজ কিন্তু একটি নাউন। এবং এখানে লাইফ থ্রেটনিং কিন্তু ডিজিজকেই মডিফাই করছে। হোয়াট কাইন্ড অফ আ ডিজিজ ইজ দিস? এটা একটি লাইফ থ্রেটনিং ডিজিজ। এবং আমরা এটা খুবই সহজেই বুঝতে পারছি যে থ্রেটনিং কখনোই অ্যাডজেক্টিভ বাদে কিছু হবে না। থ্রেটনিং কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ বাদে কিছু হবে না। এখানে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু কনফিউশন হয়। সেই কনফিউশন হচ্ছে আমরা যখন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি লিখি তখন আমরা একটিকে নাউন অ্যাডজেক্টিভ বলি এবং একটিকে নর্মাল অ্যাডজেক্টিভ বলি। কথা বুঝতে হবে, এই ক্ষেত্রে ডিজিজ তো শুধুমাত্র নাউন, এখানে কিন্তু ডিজিজ নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ব্যাপারটা বলবা যে লাইফ থ্রেটনিং, এইখানে ব্যাপারটা কি হবে।
সচরাচর যদি আমরা দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি লিখি তখন কিন্তু একটি নাউন অ্যাডজেক্টিভের ব্যাপার আসে, যে একটি হবে সাধারণ অ্যাডজেক্টিভ এবং একটি কিন্তু হবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন ধরো এই ক্ষেত্রে থ্রেটনিং কিন্তু অবশ্যই এবং অবশ্যই একটি অ্যাডজেক্টিভ এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এবং সচরাচর আমরা বললে কিন্তু এটাই ইউজ করি যে লাইফ থ্রেটনিং পুরোটি হবে একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইন দি জেনারেল সেন্স আমরা বলবো, কিন্তু ইন সাম কেসেস যখন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি হয় তখন কিন্তু একটি নাউন অ্যাডজেক্টিভের ব্যাপার আসে, এবং এই নাউন অ্যাডজেক্টিভের কনসেপ্টটি নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আরো ক্লিয়ার আমরা অবশ্যই করব যখন আমরা এক্সারসাইজ গুলা করব। অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য, কারণ এটি নিয়ে কিন্তু অনেকেই ডাউট পেতে পারে যে শুধুমাত্র কি এখানে থ্রেটনিংই হবে, কারণ এখানে তো লাইফ থ্রেটনিং একসাথে ইউজ করা হয়েছে, সুতরাং এখানে কি লাইফ হবে না? তুমি একটা কথা বলো, আমরা এটাকে বাংলা করলে কি হয়? আমি একটি জীবন হানিকারক রোগে ভুগছি। এখন তুমি আমাকে বলো যে এখানে জীবন হানিকারক রোগে ভুগছি, তাই না? এখানে জীবন হানিকারক রোগে ভুগছি, বাংলা করলাম আমি একটি জীবন হানিকারক রোগে ভুগছি। লাইফ থ্রেটনিং, জীবন হানিকারক, এখানে শুধুমাত্র যখন জীবন নিয়ে কথা বলবো তখন আবার বলবো ভাইয়া শুধুমাত্র তো জীবন নাউন হয়, কিন্তু হানিকারক তো অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। কিন্তু যখন আমরা জীবন হানিকারক একসাথে লিখছি তখন একটিকে কিন্তু অ্যাডজেক্টিভ বলছি এবং অপরটি কিন্তু ইন ওয়ান সেন্স নাউন অ্যাডজেক্টিভের একটা ব্যাপার আসবে, বাট আদারওয়াইজ আমরা কিন্তু পুরোটিকে একটি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজুয়ালি কনসিডার করি। এই পার্টটা নিয়ে আমাদের প্রবলেম হবে তখন যখন আমরা মডিফায়ার গুলো নিয়ে আলোচনা করব বা যখন আমরা মডিফায়ার গুলো করব, কারণ মডিফায়ার গুলো করার সময় কিন্তু এই প্রশ্নগুলো ইউজুয়ালি আসে, পার্টস অফ স্পিচের সময় কিন্তু আসে না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটি করার জন্য। আমি আশা করি যে আমরা সবাই মোটামুটি এখন একটি বেসিক কনসেপ্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে পার্টস অফ স্পিচটি একটি বিশেষ্যকে বিশেষায়িত করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলি। যে পার্টস অফ স্পিচটি একটি বিশেষ্যকে বিশেষায়িত করে অথবা দ্য পার্টস অফ স্পিচ দ্যাট মডিফাইজ আ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। এখন ধরো অ্যাডজেক্টিভ কিন্তু বিভিন্ন প্রকারের হয়, চলো আমরা সেগুলো এখন দেখে ফেলি। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে নাকি না সেটা তুমি কিভাবে বুঝবা, চলো এখন আমরা সেটা কিন্তু বুঝে ফেলি। এখন দেখো এখানে ব্যাপারটা কি, দ্য শর্ট ম্যান ওয়াকড অ্যাওয়ে। হোয়াট কাইন্ড অফ আ ম্যান ওয়াকড অ্যাওয়ে? দ্য শর্ট ম্যান ওয়াকড অ্যাওয়ে। এখানে কিন্তু আমরা কোন ধরনের মানুষ নিয়ে কথা বলছি? এমন একটি মানুষ যে শর্ট। একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে নাকি না এটা কিভাবে বুঝবো? সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে নাকি না এটা বুঝবো তখনই যখন দেখবো যে তার আশেপাশে কোনো একটি নাউন আছে কিনা। সেন্টেন্সে যদি একটি নাউন থাকে তখন আমরা দেখবো যে সেটি অ্যাডজেক্টিভ হতেও পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্যই হবে সে নাউনের আগে অথবা নাউনের পরে বসবে। কি বললাম মাত্র? অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্যই হবে যে সে নাউনের আশেপাশে বসবে, হতে পারে সে নাউনের আগে বসবে, হতে পারে সে নাউনের পরে বসবে। যেমন ধরো দ্য শর্ট ম্যান ওয়াকড অ্যাওয়ে, এখানে কিন্তু আমি ম্যান হচ্ছে নাউন, নাউনের আশেপাশে খুঁজো, নাউনের আশেপাশে কি আছে? ওয়াকড আছে, ওয়াক কি হবে? এটা হচ্ছে ভার্ব। তারপর কি? অ্যাওয়ে, অ্যাওয়ে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে কি? শর্ট, শর্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। শর্টটা কাকে মডিফাই করছে? শর্টটা হচ্ছে এই ম্যানকে মডিফাই করছে বা সেই মানুষটিকে মডিফাই করছে। বন্ধুরা তোমরা আরো বলে ফেলো, এই সেন্টেন্সের মধ্যে তো আর কোনো অ্যাডজেক্টিভ আমরা খুঁজে পাইনি, কারণ সবগুলো পার্টস অফ স্পিচ তো আমি বলে দিলাম। এখন ধরো তোমাদেরকে আমি একটি সেন্টেন্স লিখবো, তোমরা বলবে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। আজকে আমি একটি সেন্টেন্স লিখবো, তোমরা বলবে এটির মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। কি লিখলাম পরে পড়ে ফেলো তো। এটা কিন্তু একটু ট্রিকি, কারণ অনেকে এখানে একটু কনফিউশনে পড়বে। সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কি একটা হতে পারে নাকি একটার বেশি? দ্য টল কানিং বয় ইজ মাই ব্রাদার। এই যে সেই লম্বা ছেলেটি একটু দুষ্টুমি করে সে হচ্ছে আমার ভাই। দ্য টল কানিং বয় ইজ মাই ব্রাদার। তোমরা যারা যারা অ্যাডজেক্টিভ বুঝো তারা বলে ফেলো তো এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কি কি আছে এবং কয়টি আছে? শুধুমাত্র কি একটি নাকি একের অধিক আছে? দ্য টল কানিং বয় ইজ মাই ব্রাদার, তুমি কি এখানে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ নাকি একের অধিক অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ? অনেকগুলো একসাথে দেখতে পাচ্ছ। যারা জানো তারা দয়া করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে দ্য টল কানিং বয় ইজ মাই ব্রাদার এইখানে জিনিসটা কিরকম বোঝায়। টল এবং কানিং, অসংখ্য ধন্যবাদ তৌসিফ হোসেন খান ভাইয়া আপনার উত্তরের জন্য। দুটোই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে
কোনো একটি সেন্টেন্সে একের অধিক অ্যাডজেক্টিভ কিন্তু থাকতেই পারে। তোমরা দেখো যে টল এবং কানিং এই দুটোই কিন্তু কাকে বিশেষায়িত করছে? বয়কে, ব্রাদার। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি যে টল এবং কানিং এই দুটোই হবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে এরা বসেছে কার পাশে? নাউনের পাশে। সেই যে শুরুতে বললাম ভাইয়া অ্যাডজেক্টিভ আছে বুঝবো কিভাবে? বুঝবো তখনই যখন দেখবো তার আশেপাশে নাউন আছে। যখনই দেখবো তার আশেপাশে নাউন আছে বুঝে যাবো অ্যাডজেক্টিভ। যখন দেখবো আশেপাশে ভার্ব আছে তখন দেখবো অ্যাডভার্ব। কি বললাম? যখন দেখবো আশেপাশে নাউন আছে তখন দেখবো অ্যাডজেক্টিভ, যখন দেখবো আশেপাশে ভার্ব আছে তখন দেখবো অ্যাডভার্ব। আমরা আরো দেখছি উত্তর পাচ্ছি নাহিয়ান সাত্রদু, সাইদা জাহান নাবিলা, আসমা খাতুন, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এখানে অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে টল এবং কানিং এ দুটোই, কারণ এই দুটোই কিন্তু মাই ব্রাদার বা সেই ছেলেটিকে কিন্তু বিশেষায়িত করে বা সেই ছেলেটিকে মডিফাই করছে বা সেই ছেলের একটি নির্দিষ্ট ভালো গুণ অথবা খারাপ গুণ নিয়ে আলোচনা করছে। তো এটা তো আমরা মোটামুটি একটি জেনারেল কনসেপশন পেয়ে গেলাম অ্যাডজেক্টিভের। এখন আমরা আরেকটি কনসেপ্ট নিব, সেটি হচ্ছে কম্প্যারিজনের ক্ষেত্রে। আমরা যখন কম্পেয়ার করি যে ইউ আর স্মার্টার দ্যান হিম, হি ইজ টলার দ্যান মি, হি ইজ বেটার দ্যান মি ইন দিস অ্যাসপেক্ট, হি ডাজ, তারপর হচ্ছে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, টলার, বেটার, বেস্ট, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা কথা আমাদের বারবার মনে আসছে। কথাটা কি? কথাটা হচ্ছে ডিগ্রি। আমি আশা করি আমরা সবাই জিনিসটি ধরতে পারছি আমি কোন দিকে যাব। এখানে আমি কথা বলছি কিন্তু ডিগ্রি নিয়ে। কম্পেয়ার যখন করছি, একজন অনেকজনের মধ্যে যখন বলছি বা যখন দুইজনের মধ্যে কম্পেয়ার করছি, হি ইজ টলার দেন ইউ, তোমার এবং ওর মধ্যে কম্পেয়ার করছি, তোমাদের দুজনের মধ্যে সে কিন্তু বেশি লম্বা, হি ইজ টলার দেন ইউ, এই যে এই কম্প্যারিজন গুলো দিচ্ছি এই সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ হয়। টলার দেন ইউ, হি ইজ স্মার্টার দেন ইউ, হি ইজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার অফ হিজ কলেজ, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারি এখানে কম্প্যারিজনের অ্যাডজেক্টিভ দিচ্ছি। ধর আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো নো ডিশ ইজ অ্যাজ গুড অ্যাজ, ধরো জাস্ট ফর ইনস্ট্যান্স আমরা লিখলাম যে নো ডিশ ইজ অ্যাজ গুড অ্যাজ বারবিকিউ। ধরো আমরা জাস্ট একটা সেন্টেন্স লেখার জন্য লিখলাম, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে এটা একটা, ইট ইজ দ্য নেম অফ এনি কাইন্ড অফ এ ডিশ, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে নো ডিশ ইজ অ্যাজ গুড অ্যাজ বারবিকিউ, এইখানে অ্যাডজেক্টিভটা কোথায় এবং এখানে অ্যাডজেক্টিভের কোন ফর্ম আছে? প্রশ্ন দুটা, এখানে অ্যাডজেক্টিভ কোথায় এবং এখানে অ্যাডজেক্টিভের কোন ফর্ম আছে? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা একটু দিয়ে দাও, ঠিক আছে? একজন কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। অ্যাডজেক্টিভ হ্যাভ থ্রি ফর্মস, অ্যাডজেক্টিভ হ্যাজ থ্রি ফর্মস হবে, এখানে হ্যাভ নয়, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। সুতরাং আমি জাস্ট বলছি যেন আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হ্যাজ থ্রি ফর্মস, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যে এখন তোমরা আমাকে বলো এইখানে অ্যাডজেক্টিভের কোন ফর্ম নিয়ে কথা বলছি? পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? এইখানে আমরা অ্যাডজেক্টিভের কোন ফর্ম নিয়ে কথা বলছি এবং এখানে অ্যাডজেক্টিভটি কোনটি? একটু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বের করে ফেলবো যে এখানে একটি কথা আছে নো ডিশ ইজ অ্যাজ গুড অ্যাজ বারবিকিউ। এখানে কি দিয়ে আলোচনা করছি? এটি হচ্ছে, থ্যাংক ইউ ফর দি আনসার নাহিয়ান শত্রুদু, গুড অ্যান্ড পজিটিভ। এখানে অ্যাডজেক্টিভটি হচ্ছে গুড। কেন? কারণ এখানে কিন্তু এই গুণটা নিয়ে আলোচনা করছি। এই গুণটা কার মধ্যে বেশি কার মধ্যে কম সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, তুলনা করা হচ্ছে যে নো ডিশ ইজ অ্যাজ গুড অ্যাজ বারবিকিউ, বারবিকিউর মতো ভালো কোনো ডিশই নেই। এটি হচ্ছে পজিটিভ ফর্ম বা অ্যাবসলিউট ফর্ম। জেনে রাখা ভালো, পজিটিভ ফর্মের আরেকটা নাম হচ্ছে অ্যাবসলিউট ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আপনারা যারা আরো অ্যান্সার দিয়েছেন, সাইদা জাহান নাবিলা, তাওসিফ হোসেন খান, জিনান কারার, আসমা খাতুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখানে হচ্ছে পজিটিভ এবং এখানে এটি হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ বা অ্যাবসলিউট ফর্ম। এখন তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই যে করিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম বাট মুনির ইজ দ্য স্ট্রংগেস্ট। তোমরা আমাকে বলবে কোনটা কম্পারেটিভ কোনটা সুপারলেটিভ এই ক্ষেত্রে এবং অ্যাডজেক্টিভ কি কি। আমি আবারও বলছি, অনেক বড় একটি সেন্টেন্স, অ্যাডজেক্টিভ কিন্তু একটি না দুটি না, অ্যাডজেক্টিভ বহুত আছে এই সেন্টেন্সে। কোন কোন অ্যাডজেক্টিভ আছে, কোন কোন ফর্মে অ্যাডজেক্টিভ আছে তোমরা একটু চিন্তা করে আমাদেরকে বলে ফেলো। করিম ইজ স্ট্রঙ্গার দেন ফাহিম বাট মুনির ইজ দ্য স্ট্রংগেস্ট।
এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কি কি আছে এবং সেই অ্যাডজেক্টিভ গুলো কোনটা কোন ফর্মে আছে। আমরা যদি একটু চিন্তা করি, তোমরা ভাবতে থাকো এবং যারা ভাবতে থাকছো তারা কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। একটু যদি চিন্তা করি তাহলে কিন্তু একটি বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাব, সেই বিষয়টি হচ্ছে স্ট্রঙ্গার কম্প্যারিজন করা হচ্ছে করিম এবং ফাহিমের মধ্যে, এবং স্ট্রংগেস্ট কম্প্যারিজন করা হচ্ছে সবার মধ্যে। আবারও বলছি, যখন ই আর যুক্ত করব, কমেন্ট সেকশনে আমি অলরেডি দেখছি উত্তর দেওয়া শুরু করেছেন, এবং সঠিক উত্তর স্ট্রঙ্গার কম্পারেটিভ, স্ট্রংগেস্ট সুপারলেটিভ। সাইদে জাহান নাবিলা, তাওসিফ হোসেন খান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। করিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম বাট মুনির ইজ দ্য স্ট্রংগেস্ট। এখানে কিন্তু স্ট্রঙ্গার একটি অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু স্ট্রংগেস্ট একটি অ্যাডজেক্টিভ। স্ট্রঙ্গার হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি। কার মধ্যে কম্পেয়ার করছে? করিম এবং ফাহিমের মধ্যে, দুজনের মধ্যে কম্পেয়ার করছে, এই জন্যই ব্যবহার করেছি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ স্ট্রঙ্গার, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ই আর। কি বললাম মাত্র? দুইজন, করিম এবং ফাহিম, মানুষ দুইজন, দুজনের মধ্যে কম্পেয়ার করছি, এই জন্যই কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভের সাথে ই আর বা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি। এবং দেখো, যখন বলবো ফাহিম ইজ দ্য করিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম, ফাহিমের থেকে করিম বেশি শক্তিশালী, কিন্তু মুনির ইজ দ্য স্ট্রংগেস্ট। মুনির কার কার মধ্যে শক্তিশালী? করিম এবং ফাহিম এবং মুনির, এই তিনজনের মধ্যে কিন্তু মুনির শক্তিশালী, মোর দ্যান টু। যখন আমি মোর দ্যান টু নিয়ে কম্প্যারিজন করব, তখনই কিন্তু ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভের সুপারলেটিভ, এবং তখনই কিন্তু ব্যবহৃত হয় ইএস টি, অথবা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, অথবা অধিকের মধ্যে যখন তুলনা করছি, সে অনেকের মধ্যে শ্রেষ্ঠ, সে অনেকের মধ্যে এটাই বেস্ট, সে অনেকের মধ্যে মোস্ট অনেস্ট, সে মোস্ট হার্ড ওয়ার্কিং, সে টলেস্ট, সে স্ট্রংগেস্ট, সে ব্রেভেস্ট, ঠিক আছে, সে ফিটেস্ট। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আমি ইএসটির একটা ব্যাপার আনছি, এবং ইএসটির ব্যাপার যখনই আমরা দেখব তখনই কিন্তু বুঝে ফেলবো যে এই ক্ষেত্রে হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ মুনির, ফাহিম, করিম, এই তিনজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কিন্তু ফাহিম হচ্ছে শুধুমাত্র ফাহিম এবং করিমের মধ্যে শক্তিশালী, সবচেয়ে কম করিম, তারপর ফাহিম, তারপর মুনির। তো আমরা মোটামুটি কিন্তু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মগুলো বুঝে গেলাম। সো আমরা যখনই দেখবো এই কম্পারেটিভ সুপারলেটিভের ব্যাপার আসছে, আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ব্যাপারটার ব্যাপারে ক্লিয়ার হয়ে যাব। এখন চলে আসি কিছু কমন টার্ম দিয়ে, যেগুলো দেখলে আমরা বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ হতে পারে। এবং তোমাদের কাজ হবে, আমি এখন যে সাফিক্স গুলো লিখবো, সেই সাফিক্স গুলো দিয়ে অ্যাডজেক্টিভ বানানো। ইন্টারেস্টিং, কিন্তু আমি এখন কিছু সাফিক্স লিখবো, দেখো কিছু সাফিক্স লিখি আমি। এগুলো কিন্তু সবই সাফিক্স, এগুলো দিয়ে কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ বানাতে হবে। ফুল, কিছু একটার পর ফুল, ইশ, এইবল, তারপর আস, এল, ইক, আইভিই, এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভের সাফিক্স, অর্থাৎ এই সবগুলো যখন আমরা একটি ওয়ার্ডের শেষে দেখব, আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সেই ওয়ার্ডটি হবে একটি অ্যাডজেক্টিভ। মাত্র কি বললাম? ফুল, ইশ, এইবেল, আস, আল, ইক, ইভ, লেস, সবগুলো যখন দেখবো একটি ওয়ার্ডের সাথে যুক্ত আছে, তখনই কিন্তু আমরা বুঝবো একটি অ্যাডজেক্টিভ। তোমাদের কাজ হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা কোন কোন অ্যাডজেক্টিভ জানো, অথবা কোন কোন অ্যাডজেক্টিভের শেষে এইরকম ওয়ার্ড আছে, অথবা কোন কোন ওয়ার্ডের সাথে এইরকম কি বলে, কোন কোন ওয়ার্ডের সাথে এইরকম এই সাফিক্স যুক্ত করে তোমরা অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারবে। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা যতগুলোই পারো, তোমরা হয়তো ফুল দিয়ে ফর্ম করো, তোমরা ইশ দিয়ে ফর্ম করো, তোমরা এইবেল দিয়ে ফর্ম করো, তোমরা যেটা দিয়ে ফর্ম করো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এইসব সাফিক্স নিয়ে তোমরা কোন কোন অ্যাডজেক্টিভ ভাবলে, অথবা কোন কোন অ্যাডজেক্টিভ তোমরা এইসব সাফিক্স নিয়ে বের করলে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো আমি বলবো ব্লিস, BLISS, ব্লিস কিন্তু একটি নাউন, অর্থাৎ ক্ষেত্রভেদে যদিও একটি বিভিন্ন, তবুও বলি ব্লিসফুল। দেখো এটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, শেষে কি আছে? FUL, ফুল, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। সুতরাং আমি কি বললাম? কোন একটি শেষে যদি দেখবে যে ফুল, ইশ, এইবেল, আস, আল, ইক, ইভ, লেস, এগুলোর মধ্যে কোনো একটি থাকে, তখনই কিন্তু আমরা বুঝে যাব সেটি হবে একটি অ্যাডজেক্টিভ। ইশ, সেলফিশ, ঠিক আছে, তারপর এইবেল, ডুয়েবল, তারপর আস, এরকম, তারপর আস, এটা হচ্ছে ধরো ফ্যালাশাস, ঠিক আছে, এটাও কিন্তু যেমন ধরো একজন কমেন্ট সেকশনে জানিয়েছো বিউটিফুল, ফুলিশ, কেপেবল, অসংখ্য ধন্যবাদ। কেপেবল,
বিউটিফুল, ফুলিশ। সায়েদা জাহান নাবিলা, অসংখ্য ধন্যবাদ তোমার অ্যান্সারের জন্য। আরো তোমরা, আমার বিশ্বাস যে সবাই আমরা কিন্তু এগুলো সম্পর্কে কম বেশি জানি। একজন লিখেছে বিউটিফুল, ফ্রেন্ডশিপ, ভ্যালুয়েবল, ভ্যারিয়াস, নর্মাল, ইফেক্টিভ। দেখো এই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কি কি আছে, এই সবগুলোর মধ্যে কোনো না কোনোটি কিন্তু আছে। সুতরাং আমরা কিন্তু অ্যাডজেক্টিভকে চিহ্নিত করার আরো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক, নাউনের আগে পরে থাকবে। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক, ফুলিশ, এবল, আস, আল, ইক, ইভলেস। এগুলোর মধ্যে কোনো একটি না কোনো একটি কিন্তু সব সময় বা অবশ্যই অবশ্যই সংযুক্ত থাকবে। তখন আমরা মোটামুটি শিওর হব যে না, এটি একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে। সেলফ দিলে যেমন ধরো সেলফিশ, ডুয়েবল, ফ্যালাশাস, তারপর ধরো এটা হচ্ছে হিরোইক। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু আমরা কম বেশি অ্যাডজেক্টিভ কিন্তু ফর্ম করতে সক্ষম হব। তারপর ধরো হেল্পলেস। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমরা কোনো না কোনো একটি অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারছি। সুতরাং আমরা মোটামুটি কিন্তু অ্যাডজেক্টিভ কোন ক্ষেত্রে ফর্ম হবে এটা কিন্তু বুঝে গেলাম। এখন আসো তোমাদের জন্য একটি এক্সাম্পল দেই। তোমরা আমাকে বলবা যে স্লোলি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আমি বলবো না, তোমরা বলবে। হি রান স্লোলি, সে আস্তে আস্তে দৌড়ায়। হি রান স্লোলি, এখানে স্লোলি কি, এটি কি অ্যাডজেক্টিভ নাকি এটি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ হলে কেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে কেন অ্যাডভার্ব, সেটা আশেপাশে কি আছে সেটার উপর ডিপেন্ড করে তোমরা বলো যে এখানে স্লোলি কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। যদিও অ্যাডভার্ব পর্যন্ত এখনো আমরা আসিনি, বাট আমার বিশ্বাস যে আমাদের সবার কিন্তু একটি কমন কনসেপ্ট থাকার কথা। আরেকটা লেখি, হি ইজ আ ফাস্ট রানার। তোমরা বলবা এই ক্ষেত্রে হি রান স্লোলি, হি রান স্লোলি এর ক্ষেত্রে ধরো এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, একটু ক্লিয়ার করে লিখি। আচ্ছা, উল্টা বললাম তাই না? ধরো এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 এর ক্ষেত্রে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? নাম্বার 2 এর ক্ষেত্রে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? নাম্বার 3 এর ক্ষেত্রে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কি লিখলাম তোমরা আবার দেখো। হি ইজ আ ফাস্ট রানার। ঠিক আছে, হি ইজ আ ফাস্ট রানার, এই ক্ষেত্রে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তারপর বলো হি রান স্লোলি, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তারপর বলো গো ফাস্ট, ফাস্ট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি তোমরা বললে যে অ্যাডভার্ব বিকজ ইট মডিফাইজ ভার্ব। অসংখ্য ধন্যবাদ। একজন লিখেছেন স্লোলি হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লোলি কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। দেখো হি রান স্লোলি, আমি কিন্তু বলিনি যে হি ইজ স্লো, কথা বুঝবা। আমি কিন্তু এটা বলিনি যে হি ইজ স্লো, আমি বলেছি হি রান স্লোলি। সে কিভাবে দৌড়ায়, সে আস্তে আস্তে দৌড়ায়। অর্থাৎ এটা কিন্তু রানকে মডিফাই করছে। যদিও এখানে আসেনি, বাট স্টিল অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে একটি সংঘর্ষ দেখা যায়। এটাই কিন্তু সেইখানে, এই যে দেখো আমাদের কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। হি রান স্লোলি, ভাইয়া এখানে স্লোলি কি অ্যাডজেক্টিভ হবে না? স্লোলি তো অ্যাডজেক্টিভ। শুনো, এল ওয়াই আছে, মনে রাখবা এল ওয়াই তার মানে অ্যাডভার্ব হওয়ার কথা, এটা বুঝে নাও। যদি দেখো এল ওয়াই আছে লাস্টে, তাহলে বুঝে নিবা মোটামুটি এটা অ্যাডভার্ব। ঠিক আছে, হি রান স্লোলি। আর যদি কনসেপ্ট ওয়াইজ যাই তাহলে স্লোলি কেন অ্যাডভার্ব, তার কারণ হচ্ছে স্লোলি কাকে মডিফাই করছে, রানস কে মডিফাই করছে। এখানে রানস কি, এখানে রানস হচ্ছে একটি ভার্ব, এটি অ্যাডজেক্টিভ না। সরি, এখানে হ্যাঁ, এখানে রানস হচ্ছে একটি ভার্ব, এবং এই একটি ভার্ব হওয়ার কারণেই ভার্বের আশেপাশে যে থাকে সে হচ্ছে অ্যাডভার্ব। স্লোলি হতো অ্যাডজেক্টিভ তখন যখন আশেপাশে একটা নাউন পেতাম। এখানে নাউন কই, এটা তো প্রোনাউন, এটা তো ভার্ব, এখানে তো কোনো নাউনই নেই। হি রান স্লোলি, এখানে তো কোনো নাউনই হলো না, এটা তো প্রোনাউন, এটা তো ভার্ব, এটা তো অ্যাডভার্ব। ঠিক আছে, এই জন্যই কিন্তু হি রান স্লোলি এর ক্ষেত্রে আমরা এটা অ্যাডভার্ব হয়ে গেল। এখন দেখো হি ইজ আ ফাস্ট রানার, ফাস্ট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তোমরা যারা কমেন্ট সেকশনে জানিয়েছো অসংখ্য ধন্যবাদ। ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, গো ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। সাইদা জাহান নাবিলা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপু। এবং আসমা খাতুন, নাউন প্লাস এলওয়াই থাকলে, নাউন প্লাস এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে না কিনা এইটা অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ নাউন প্লাস এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে না, আমরা এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটা অ্যাডজেক্টিভ হবে না কিনা, অথবা আমি যে তোমাদেরকে রুলগুলো দিব এটা ব্যতিক্রমও হবে না কিনা, ওটা পুরোপুরি ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর। আমি আবারও বলছি, পুরোপুরি ডিপেন্ড করবে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর।
আমি তোমাদেরকে আবার দেখাই, হি রান স্লোলি, এখানে স্লোলি জিনিসটা কাকে মডিফাই করছে? রানস কে মডিফাই করছে। আমি যদি বলতাম যে হি ইজ স্লো, তখন আমি জিনিসটা বলতাম যে না, হি ইজ স্লো, তখন বলতাম এটা একটা অ্যাডজেক্টিভ। বাট যখন বলছি স্লোলি, তখন কিন্তু স্লোলি রানস কে মডিফাই করছে, এবং এই কারণেই কিন্তু স্লোলি হবে অ্যাডভার্ব, কারণ ইট মডিফাইজ আ ভার্ব। সুতরাং এলওয়াই হবে নাকি না, এটা নিয়েও যদি তোমার কনফিউশন হয় যে ভাইয়া না এটা তো ডিফারেন্ট হতে পারে, যদি ওরকম হয় তাহলে এলওয়াই এর কথা ভুলে যাও। তোমরা খালি মনে রাখো যে এটা অ্যাডভার্ব, সরি এটা ভার্ব কে মডিফাই করে নাকি নাউন কে মডিফাই করে। হি রান স্লোলি, এখানে স্লোলি কিন্তু ভার্ব কে মডিফাই করে, এবং এই কারণে এটি একটি অ্যাডভার্ব। এরপর চলো আমরা নেক্সট ইয়েতে চলে আসি। হি ইজ আ ফাস্ট রানার, এখানে কিন্তু রানার হচ্ছে একটি নাউন, রানার হচ্ছে একটি নাউন, ফাস্ট রানারকে মডিফাই করতেছে, এবং এই কারণেই যেটা একটি নাউনকে মডিফাই করে, এখানে রানার একটি নাউন, নাউনকে মডিফাই করতেছে, এবং এই কারণেই কিন্তু ফাস্ট হবে একটি অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে যে পার্টস অফ স্পিচ মডিফাই করে সেগুলোই কিন্তু একটি অ্যাডজেক্টিভ হবে। আমরা এটা আগেও বলেছি, যেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যখন নাউনকে মডিফাই করবে তখন বলবো অ্যাডজেক্টিভ, যখন ভার্বকে মডিফাই করবে তখন বলবো অ্যাডভার্ব। সুতরাং আমরা কিন্তু এই বিষয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। ধরো আমি তোমাদেরকে যদি এটা বলি যে দুটো সেন্টেন্সের ডিফারেন্স দেখো, ওটার মতোই। হি স্পিক্স গ্রেট এবং হি ইজ এ গ্রেট স্পিকার, এটার মধ্যে এখানে গ্রেট এবং গ্রেট দুই জায়গায় গ্রেট আছে। কোন ক্ষেত্রে গ্রেট অ্যাডজেক্টিভ এবং কোন ক্ষেত্রে গ্রেট অ্যাডভার্ব, তোমরা ভেবে বলে ফেলো। প্রথম ক্ষেত্রে অর্থাৎ সেন্টেন্স নাম্বার 1 এর ক্ষেত্রে গ্রেট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সেন্টেন্স নাম্বার 2 এর ক্ষেত্রে গ্রেট কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। বিকজ ইউজুয়ালি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে কনসেপচুয়াল যে প্রবলেমগুলোতে পড়ি সেগুলোর মধ্যে কিন্তু এটি একটি। হি স্পিক্স গ্রেট, আশেপাশে কোনটা আছে দেখো, আবার দেখো হি ইজ আ গ্রেট স্পিকার, এইখানে আশেপাশে কোনটা আছে এটা দেখো, এবং তোমরা আমাকে বলো যে কোন ক্ষেত্রে এটা, এবং তোমরা আমাকে বলো যে কোন ক্ষেত্রে এটা কি হবে। যখন বলছি হি স্পিক্স গ্রেট তখন কি হবে, এবং যখন বলছি হি ইজ আ গ্রেট স্পিকার তখন কি হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এক জায়গায় আছে স্পিক্স গ্রেট, এখন দেখো গ্রেট কাকে মডিফাই করছে, স্পিক্স কে মডিফাই করছে। আমি অলরেডি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি নাম্বার 1টা অ্যাডভার্ব, ফার্স্টটা অ্যাডভার্ব, সেকেন্ডটা অ্যাডজেক্টিভ। অসংখ্য ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে যারা কমেন্ট সেকশনে জানিয়েছো। রাফিয়া সুলতানা, মিসফা, সাইদে জাহান নাবিলা, অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের উত্তরের জন্য। গ্রেট হবে একটি অ্যাডভার্ব, কেন? কারণ এটি হচ্ছে একটি নাও, সরি, গ্রেট হবে একটি অ্যাডভার্ব কারণ এটি হচ্ছে একটি ভার্বকে মডিফাই করে, এখানে ভার্ব হচ্ছে স্পিক্স, এই জন্য এখানে গ্রেট হবে একটি অ্যাডভার্ব। কিন্তু অপরদিকে যখন আমরা কথা বলবো স্পিকার নিয়ে, তখন একটা জিনিস খেয়াল করো, স্পিকার হচ্ছে একটি নাউন। আবারও বলছি, নাউন দেখলে অ্যাডজেক্টিভ, ভার্ব দেখলে অ্যাডভার্ব। নাউন হচ্ছে স্পিকার, তাই হচ্ছে গ্রেট অ্যাডজেক্টিভ, আর স্পিক্স হচ্ছে ভার্ব, তাই কিন্তু গ্রেট অ্যাডভার্ব। কি বললাম বুঝতে পারলে? কারণ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। এই জিনিসটা মাথায় একদম ভালোভাবে কিন্তু গেঁথে নিতে হবে যে অ্যাডভার্ব হবে শুধুমাত্র তখনই যখন ভার্বকে মডিফাই করবে, এখানে ভার্ব হচ্ছে স্পিক্স, এবং নাউন হবে তখনই শুধুমাত্র, সরি, অ্যাডজেক্টিভ হবে তখন যখন নাউনকে মডিফাই করবে, এখানে নাউন হচ্ছে স্পিকার এবং অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট, আর এখানে স্পিক্স হচ্ছে ভার্ব এবং গ্রেট হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং আমরা কিন্তু মোটামুটি এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেলাম। এখন দেখো আমরা মোটামুটি সুতরাং অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু বুঝে গেলাম কিভাবে বের করা যায় এবং কোন জায়গায় কনফিউশনটা হয়, এটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। এখন চলো আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক, যেটা নিয়ে বেশি আলোচনা করার সময় নেই, কিন্তু তা আমি একটু কনসেপ্ট দেওয়া শুরু করব। আমাদের যদি রাইট ফর্ম অফ ওয়ার্ডস ভালো করে বুঝতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু ওয়ার্ডস কোনটা কি এবং কোন ওয়ার্ড কোন সময় কোন ফর্মে ব্যবহৃত হয় বা হতে পারে সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের এখনের টপিক রাইট ফর্ম অফ ওয়ার্ডস, এবং এটা কালকের ক্লাসেও কিন্তু এটা নিয়ে আলোচনা করা হবে, কারণ এটা অনেক ভাস্ট একটি বিষয়, রাইট ফর্ম অফ ভার্বস। তার আগে আমাদের বলতে হয় যে ভার্ব মানে কি। তোমরা বলো তো ভার্ব মানে কি? যদি তোমাদেরকে এক বাক্যে বলা হতো যে হোয়াট ডু ইউ মিন বাই আ ভার্ব, একটি ভার্ব বলতে তুমি কি বুঝো, তখন তুমি কি বলতে? তুমি এটা আমাকে বলো। একটি ভার্ব বলতে বুঝাই আমরা ক্রিয়া, অর্থাৎ কোন একটি কাজকে কিন্তু আমরা সচরাচর ভার্ব বলি। যেমন
হি ওয়াকস ফাস্ট, এখানে ভার্ব কি বা কাজটি কি? কাজটি হচ্ছে ওয়াকস, সে তাড়াতাড়ি হাঁটে। এখানে কিন্তু হাঁটা বোঝানো হচ্ছে এবং ওই কারণেই কিন্তু ওয়াকস হচ্ছে ভার্ব। এরকম তোমরা কিছু ভার্বের এক্সাম্পল দিয়ে দাও তো, যেহেতু ভার্ব অনেক কমন এবং অনেক ফ্রিকোয়েন্টলি আমরা ভার্বের সাথে ইন্টারঅ্যাক্ট করি প্রত্যেক সময়, সো আমরা ভার্ব যেহেতু সবাই জানি, তোমরা কমেন্ট সেকশনে কিছু ভার্বের উদাহরণ দিয়ে দাও, দেখি তোমাদের মধ্যে ভার্ব সম্পর্কে অলরেডি কি পরিমাণ কনসেপ্ট আছে। কারণ ভার্ব মানে কিন্তু আমরা কম বেশি সবাই বুঝি, যে কোনো রকম অ্যাকশনকেই কিন্তু ভার্বকে বোঝায়। একজন কমেন্টে লিখেছো কাজকে প্রকাশ করে, অসংখ্য ধন্যবাদ তোমার এই বাক্যটির জন্য, কারণ এটি সঠিক। ভার্ব হচ্ছে কোনো একটি কাজকে বোঝাচ্ছে, কোনো একটি মানুষ এই কাজটি করছে বা কোনো একটি বস্তু দ্বারা কাজ হচ্ছে, যেমন ওয়াক, কাম, গো, সবগুলাই কিন্তু ভার্ব এবং ভার্বের বেসিক ফর্ম। এখন বেসিক ফর্ম কি, অক্সিলারি কি, মডেল অক্সিলারি কি, ইনডেফিনিট কি, সবগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তো শুরু করে আসি ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে বুঝতে হলে কিন্তু ভার্বের বৈশিষ্ট্যগুলো বা ভার্বের প্রকারভেদগুলো আমাদের বুঝতে হবে। সবার আগে দেখো ফাইনিট ভার্ব, ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, সো আমি ভার্বের একটা একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো সবার আগে হচ্ছে ফাইনিট ভার্ব, কারণ বন্ধুরা বুঝতে হবে, আমি যদি ভার্বের প্রকারভেদ তোমাদেরকে না বুঝাই, আমরা কখনোই রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে বুঝতে পারবো না। ভার্বের প্রকারভেদ যেই ভালো করে বুঝবো, তখনই আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু করা সহজ হয়ে যাবে। সুতরাং চলে আসি আমরা রাইট ফর্ম অফ ভার্বসটা করতে। সবার আগে হচ্ছে ফাইনিট ভার্ব মানে কি। দেখো ফাইনিট ভার্ব হচ্ছে ইউজুয়ালি নর্মাল ভার্ব গুলা, যে ভার্ব গুলা টেন্স বা পার্সন ভেদে চেঞ্জ হয়। কি বললাম? ফাইনিট ভার্ব হচ্ছে সেই সব ভার্ব যেগুলা টেন্স এবং পার্সন ভেদে চেঞ্জ হয়। ফাইনিট ভার্ব হচ্ছে সেই সব ভার্ব যেগুলো টেন্স এবং পার্সন ভেদে চেঞ্জ হয়, বা দ্য ভার্বস দ্যাট ডিপেন্ড, অথবা দ্য ভার্বস হুজ ফর্মস ডিপেন্ড অন দি টেন্স এন্ড চেঞ্জ অ্যাকর্ডিং টু নাম্বার অর পার্সন ইজ কল্ড আ ফাইনিট ভার্ব। যখন আমি তোমাদেরকে বলি দেখো এখানে কি বলছি, এখানে কিন্তু আমরা রবার্ট বলছি, অর্থাৎ এখানে কিন্তু একজন বলছি। এখানে কিন্তু পার্সনের একটি ব্যাপার আসছে, পার্সনের একটি ব্যাপার কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, এবং এই কারণেই কিন্তু এখানে আমরা যে প্লেস দিলাম, প্লেস হচ্ছে ভার্ব। হু প্লেজ হকি, রবার্ট প্লেজ হকি, এখানে কিন্তু আমরা রবার্টের জন্য ভার্বের শেষে একটি এস লাগিয়েছি, এটা কিন্তু প্লে প্লাস এস। এটা কিন্তু বুঝতে হবে, আমরা কিন্তু মেইন ফর্ম ছিল প্লে, এটার সাথে এস লাগিয়েছি। কেন লাগিয়েছি? রবার্টের জন্য, রবার্ট একজন মানুষ, এই জন্য আমরা প্লের সাথে এস লাগিয়েছি। প্লে প্লে হবে নাকি প্লেস হবে, এটা কার উপর ডিপেন্ড করে? রবার্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন পার্সন হবে তার উপর ডিপেন্ড করে। পার্সন নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসেই করব, বাট এটা বুঝে রাখো এখানে রবার্ট হয়েছে এবং এই কারণেই কিন্তু সিঙ্গুলার হয়েছে, এবং এই কারণেই কিন্তু প্লেস হয়েছে বা একজনকে কিন্তু বোঝাচ্ছে। সো বেসিক কি বুঝলাম, যে ভার্বটি কোনো পার্সন বা কোনো নাম্বার বা কোনো টেন্সের উপর নির্ভর করে তার ফর্ম চেঞ্জ করে, তাকে আমরা বলবো ফাইনিট ভার্ব। কি করে না তাকেই কিন্তু আমরা বলবো নন ফাইনিট ভার্ব। তোমাদেরকে আমি ফাইনিট ভার্বের আরো কিছু এক্সাম্পল দেই, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি ইজ প্লেইং ফর অস্ট্রেলিয়া, এখানে ইজ কেন বসিয়েছি? কারণ এখানে হি এর উপর অনেকটুকু ডিপেন্ড করতেছে। ইজ আর প্লেইং দুটোই কিন্তু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে আইএনজি, বা এটাকে বলা হয় পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল, হি ইজ প্লেইং ফর অস্ট্রেলিয়া, হি ইজ প্লেইং ফর বাংলাদেশ, ঠিক আছে? হি ইজ প্লেইং ফর দিস কান্ট্রি। সুতরাং আমরা কিন্তু এখানে ইজ হবে নাকি আর হবে, দেখো সেটা কিন্তু হি এর উপর ডিপেন্ড করবে। তুমি বলতা হি হলে হবে প্লেস, আর দে হলে হবে প্লে। দেখো প্লেস হবে নাকি প্লে হবে, এটা কার উপর ডিপেন্ড করতেছে? এই যে এই পার্সন গুলোর উপর ডিপেন্ড করতেছে। সুতরাং যখনই দেখবা পার্সনের উপর নির্ভরশীল হবে, তখনই তোমরা বুঝে নিবা চোখ বন্ধ করে যে এটি হবে কিন্তু একটি ফাইনিট ভার্ব, অর্থাৎ পার্সন বা একটি টেন্স বা একটি নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। এবং যখন ডিপেন্ড করবে না, তখনই হবে একটি নন ফাইনিট ভার্ব। দেখো আমি তোমাদেরকে নন ফাইনিট ভার্বটার কয়েকটা এক্সাম্পল দেখাই। নন ফাইনিট ভার্ব কি কি তার আগে বলে দেই। ইনফিনিটিভ, জিরান্ড, সবগুলোর নামই আমরা শুনেছি, একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলবো আমরা। পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওই তো পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। কি বললাম?
ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব বলতে কি বুঝবো? নন ফাইনিট ভার্ব বলতে বুঝবো যেই সব ভার্ব টেন্স বা পার্সনের উপর ডিপেন্ড করবে না, সেই সব ভার্বকে কিন্তু বলা হবে নন ফাইনিট ভার্ব। আমরা কিন্তু বুঝে গেলাম যে যেই সব ক্ষেত্রে ডিপেন্ড করবে না সেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখানে দেখো আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দেই। ইনফিনিটিভ কেন বললাম? যখন দেখবা টু এর সাথে ভার্বের বেস ফর্ম যুক্ত হবে তখনই কিন্তু আমরা ইউজুয়ালি বলি এটা কি ইনফিনিটিভ। কখন বলছি? যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত হবে তখনই বলছি ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ কিন্তু একটি নন ফাইনিট ভার্ব। এরপর পার্টিসিপল কখন হবে? পার্টিসিপল হবে যখন আইএনজি যুক্ত হবে, অথবা যখন ইডি বা এরকম কিছু একটা যুক্ত হবে, প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল ওটা ডিপেন্ড করবে, তখন বলবো পার্টিসিপল। এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আবার হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে কি তোমরা বলো? এই যে একটা সেন্টেন্স আমি কিন্তু লিখে ফেললাম, তোমরা বলো তো এখানে ওয়াকিং কি কি হবে? এটা কি জিরান্ড হবে না কি হবে না? প্রশ্ন সিম্পল। প্রশ্ন হচ্ছে ওয়াকিং কি জিরান্ড হবে না কি হবে না? দেখো, she likes gardening, walking is a good exercise. She likes gardening, walking is a good exercise, verb plus ing এটা কিন্তু কমন। এই যে walk, সো টু গার্ডেন, সো ভার্ব প্লাস আইএনজি, মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরান্ডের একটা বেসিক ফর্ম কিন্তু আমরা লিখে ফেলছি। তোমরা যারা লিখেছো জিরান্ড হবে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সঠিক উত্তরটির জন্য, কারণ এই ক্ষেত্রে কিন্তু জিরান্ডটি হবে। জিরান্ড কেন হবে তার কারণ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, এবং এখানে জিরান্ডটি কিন্তু নাউনের মতো ব্যবহৃত হচ্ছে। যদিও এটি একটি নন ফাইনিট ভার্ব, এটা দেখে কিন্তু এটার কাজটা কিন্তু নাউনের মতো। গার্ডেনিং এটা কিন্তু নাউনের মতো কাজ করতেছে। ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, ওয়াকিং ইজ দ্য নেম অফ আ গুড হ্যাবিট, একটা গুড হ্যাবিটের নাম হচ্ছে ওয়াকিং। সুতরাং একটা নাউনের মানে একটা জিনিসের নাম হিসেবে কাজ করতেছে বা একটা নাউন হিসেবে কাজ করছে, এবং ওই কারণেই কিন্তু আমরা এটাকে জিরান্ড বলবো। সুতরাং আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে ফাইনিট ভার্ব মানে কি, নন ফাইনিট ভার্ব মানে কি। এখন তোমরা আমাকে বলো, শি লাইকস ওয়াকিং, দে লাইক ওয়াকিং, আই লাইক ওয়াকিং, ইউ লাইক ওয়াকিং। আমি সব টাইপের পার্সন আনলাম, ওয়াকিং এর কি কোনো চেঞ্জ হলো? চেঞ্জ হলো না। ওয়াকিং আছে ওয়াকিং এর মতো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আমি যাই বলছি না কেন ওয়াকিং আছে ওয়াকিং এর মতো। অর্থাৎ কোন রকম পার্সন বা কোন রকম টেন্স বা কোন রকম নাম্বারের উপর যেই ভার্ব গুলো ডিপেন্ড করে না সেগুলোই হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেমন জিরান্ড, যেমন পার্টিসিপল, যেমন ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সুতরাং আমরা কিন্তু মোটামুটি ভার্বের দুটো ফর্ম পড়ে গেলাম, একটা হচ্ছে ফাইনিট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবং তারপরে আমরা পরবর্তী ক্লাসে অ্যাকশন ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব মানে কি এই প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আমরা পরবর্তীতে পড়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের ক্লাসে মোটামুটি আমরা কি বুঝলাম? আমরা আজকে প্রোনাউন সম্পর্কে ঠিক করলাম, তারপর অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়লাম। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা একটি নাউনকে বিশেষায়িত করবে। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কোনো একটি ক্রিয়া বা কোনো একটি অ্যাকশন বোঝায় যেটা। এবং অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ কেমনে বুঝবো? আশেপাশে নাউন আছে নাকি আশেপাশে ভার্ব আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা বন্ধুরা মোটামুটি কিন্তু বুঝে গেলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসেরই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে শুরুতে ভার্বের ক্যাটাগরি দেখাচ্ছি, কারণ ক্যাটাগরি না বুঝলে বা ভার্বের টাইপ না বুঝলে রাইট ফর্ম অফ ভার্বস এর সমস্যা ফেস করতে হবে, এটা নিশ্চিত। এই জন্য ক্যাটাগরি গুলো আমাদের বুঝে ফেলতে হবে। ফাইনিট মানে বুঝে গেলাম যেগুলো পার্সন, যেগুলো টেন্স বা নাম্বারের উপর ডিপেন্ড করে নিজের ফর্ম চেঞ্জ করে সেগুলোকে বলে ফাইনিট, এবং যেগুলো চেঞ্জ করে না সেগুলোকে বলা হয় নন ফাইনিট। সুতরাং আমরা কিন্তু মোটামুটি ফাইনিট এবং নন ফাইনিটের মধ্যে পার্থক্য কিন্তু আমরা মোটামুটি বন্ধুরা বুঝে গেছি। তো আমি আশা করি আমরা এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে মঙ্গলবার বা টিউসডে রাত 8টার সময়, শার্প এট 8 ইংলিশ ক্লাস। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর বাকি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সেখানে থাকবে। এই ক্লাসের প্রশ্নগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসের প্রথম 10 মিনিট এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের বর্তমানে একটি ইভেন্ট চলছে আইএসএসবি নিয়ে, ইনস্ট্যান্ট আইএসএসবি আইকিউ। আমি সবাইকে তোমাদের রিকোয়েস্ট করব একটিবার হলেও তোমরা ডিফেন্সে যাও বা না যাও, নিজের একটি আইকিউটা টেস্ট করার জন্য বা নিজের একটি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট করার জন্য অন্তত একটু হলেও পার্টিসিপেট তোমরা করে দেখো। আমি অবশ্যই বলবো ক্ষতি হবে না, লাভ হবে, কিন্তু কোনো দিক দিয়ে ক্ষতি হবে না। একবার পার্টিসিপেট করে দেখো। তো আমার বিশ্বাস সবার ভালো লেগেছে। আমি সাবিক হাসান আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। আবারও দেখা হবে বন্ধুরা
মঙ্গলবার রাত 8টার সময় রাইট ফর্ম অফ ভার্বস এর বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। প্রশ্নগুলো নিয়ে তোমরা হাজির থেকো, উত্তর দিতে আমরা হাজির হয়ে যাব ঠিক রাত 8টার সময় ইংলিশ ক্লাসে। তো আশা করি এই নিয়ে আজকে আমি আমার ক্লাসে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।